This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আজকে না বলেই না, এটা জানেন তো, এক ভট্টাচার্যকে আর এক ভট্টাচার্যের শ্রদ্ধার্ঘ, মানে অমৃতাংশু ভট্টাচার্যের মুখে আজকে কোথাও গিয়ে সুকান্ত ভট্টাচার্যের কথাগুলোই বারবার হয়তো ফিরে ফিরে আসবে। ভদ্রলোকে প্রচুর ভাবনা চিন্তা করতেন বোধহয়, জানেন তো। আমরা ওই জন্য এই একটা পোজে একই ছবি ওনার চিরকাল দেখে এসেছি, ওই গালে হাত দেওয়া ভাবুক একটা চরিত্র। কিন্তু ভাবনা চিন্তার গভীরতাটা তো ভাবুন, এমন ভাবনা সব ভেবে গেছেন ওই অল্প কয়েকদিনের মধ্যেই, যেগুলো এতগুলো বছর পেরিয়ে গেছে কিন্তু একই রকম প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছে। সেই যে লিখেছিলেন 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। সুকান্ত ভট্টাচার্যের যে লাইনগুলো আজকে সকাল থেকে মনে পড়ছে, জানেন তো, কারণ মনে পড়াচ্ছে এই আমাদের চারপাশে ঘটতে থাকা, ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী। গত বছরের আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর আমাদের পড়শি দুটো দেশে দুটো গণ অভ্যুত্থান দেখে ফেললাম আমরা। দুটো অভ্যুত্থানেই সামনের সারিতে কারা ছিল? ছাত্র যুবরা। বছর তিনেক আগে আরেক পড়শি দেশ শ্রীলঙ্কাতেও তো আমরা গণ অভ্যুত্থান দেখেছিলাম, কিন্তু শ্রীলঙ্কার অভ্যুত্থানে সামনের সারিতে ছাত্র যুবরা ছিল না। কিন্তু নেপালের ওলি সরকারকে টেনে নামাতে যারা পথে নেমেছে তার বেশিরভাগেরই বয়স ওই 18, 20, 25 এর মধ্যে। এবার যে 23 জনের মৃত্যুর খবর পাচ্ছি তাতেও তো বেশিরভাগই বয়স ওই 18 থেকে 25। গত বছর বাংলাদেশের কথা ভাবুন, ওই জুলাই আন্দোলনেও তো একই ঘটনা দেখেছিলাম আমরা। মানে বাংলাদেশ হোক বা নেপাল, এই বয়সের ছেলেমেয়েরাই সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল। স্পর্ধা, ঝুঁকি বা দুঃসাহস যাই বলুন, সেটা দেখিয়েছিল। ওই 18 বছর এটা প্রতীকী। আসলে এই তারুণ্য, এই যৌবন, এটারই তো কথা বলে গেছিলেন সুকান্ত। এই ছাত্র যুবরাই তো সমস্ত দেশে সমস্ত সময়ে আসলে পথ দেখায়। এবার পথ সঠিক না পথ বেঠিক, সেটা তো ইতিহাস বিচার করে। পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সাম্প্রতিক অতীত বা ইতিহাস বলছে যারা ক্ষমতায় বসে থাকে তারা কিন্তু বারবার ভুলে যায় এই 18 বছর বয়সটাকে। দেখুন, এই ছাত্র যুবরা কার কথায় চালিত হচ্ছে, কারা পেছনে আছে, কারা ইন্ধন দিচ্ছে, এগুলো সেকেন্ডারি। এগুলো ঠান্ডা মাথায় ভাবলে সব বুঝতে পারবেন, পরবর্তী সময়ে হয়তো বুঝতে পারবেন এরা সঠিক পথে চালিত হচ্ছে না বিপথে। ওই বললাম, সেটাও ইতিহাস পরবর্তী ক্ষেত্রে বিচার করবে। কিন্তু যেটা প্রাইমারি সেটা হলো যে কোনো পালা বদলে বারবার ছাত্ররাই সবার আগে ঝাঁপিয়ে পড়ে, যেটা নেপালেও হয়েছে। আমরা নেপালের কথাগুলো বলছি তার কারণ নেপালটা যে সত্যি তো এত বড় ঘটনা, সবার আগে নেপালের কথাই বলা উচিত। কিন্তু সবার আগে উল্লেখ করলাম, কিন্তু নেপালের কথা বলবো না। বলবো এমন একটা খবর, একটা কথা যেটা আপনাদের সামনে পরিষ্কার করে দেবে যে এই বয়সটার জন্য দেশ, কাল, এগুলো কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। আজ বাংলার ছাত্রদের কথা বলবো আপনাদের, একদম এই সময়ে একদম টাটকা, এই নেপালের পাশাপাশি, যেটা হয়তো নেপালের ঘটনার ঘনঘটায় খানিকটা হারিয়েই গেছে। তাই আমরা কোনো ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছি না, জানেন তো। বাংলা তো আপনার আমার বাংলা, এর মধ্যেই তো আমাদের ভবিষ্যৎ জড়িত রয়েছে। ওই নেপালের সঙ্গেও খানিকটা রয়েছে। কেন আছে আপনারা জানেন, প্রতিবেশী দেশ, কিন্তু আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ সবই তো আমাদের এই বাংলার ছেলেপুলেরা। এবং তারা এমন একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে না, যেটা দেখে মনে হচ্ছে যে কোথাও গিয়ে সব ছবিগুলো শুধু জায়গা বদলে গেছে, কিন্তু আসলে প্রতিবাদটা একই রকম আছে। ঘটনাস্থল হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ।
সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে এসেছিল। এবার ভর্তি হতে এসছে, ফর্ম ফিল আপ করবে, ভর্তি হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার বদলে তারা একজোট হয়ে স্লোগান দিয়েছে। কারা স্লোগান দিয়েছে আরেকবার বলে দিই আপনাদের। ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে এসেছিল তারা, সেই ছেলে মেয়েরা যারা আসলে একে অপরের সেভাবে পরিচিত নয়, হয়তো ভবিষ্যতে পরিচিত হবে, কলেজে একসঙ্গে পড়তে পড়তে সহপাঠী হবে, জমাট বাঁধবে, কিন্তু আপাতত একটাই পরিচয় ছিল, ছাত্র ছাত্রী, বাস। তারা স্লোগান দিয়েছে। এবার কলেজে কলেজে স্লোগান, চেনা ছবি, কিন্তু জলপাইগুড়ি কলেজে স্লোগানটা উঠেছে তা সাম্প্রতিক অতীতে বাংলার কোনো কলেজে শোনা গেছে বলে জাস্ট মনে পড়ছে না। পড়ুয়ারা একজোট হয়ে কি বলেছে জানেন? ঢুকবে না, ঢুকবে না, কোনো পার্টি ঢুকবে না, মানে কোনো রাজনীতি চলবে না। ভাবতে পারেন বাংলার শিক্ষাঙ্গনে রাজনীতিকে এইভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, একদম নো, না বলার দুঃসাহস বা স্পর্ধা দেখাচ্ছে। এটা না জাস্ট অচেনা লাগছে, জানেন তো। আর আবার 18 বছরের কথাটা মনে পড়ে যাচ্ছে। কোনো পার্টি চাই না কেন কি, যখনই পার্টির বিভেদটা আসবে তখন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা করে পার্টিগত, সবাই হচ্ছে পার্টিগত এখানে রিলেটেড, কেউ এই পার্টিকে সাপোর্ট করে, কেউ ওই পার্টিকে সাপোর্ট করে, তখন তিন পার্টি তিনজনের মধ্যে লড়বে, কলেজটার কলেজ থাকবে না। সামনে আমাদের হোস্টেলে আমরা পার্টি আসলে ঠিকঠাক ভাবে থাকতে পারবো না, মানে নিজের মর্জি মতো যেটুকু টাইম আমাদের আছে হোস্টেলে থাকার বা ক্যাম্পাসে থাকার, এটা আমরা পারবো না। বিষয়টাকে মুভমেন্ট বলবো নাকি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা একটা হিমশৈলের চূড়া মাত্র, জানি না কি বলবো। ভবিষ্যৎ হয়তো ব্যাপারটা খুব পরিষ্কার করে দেবে। বিষয়টার মধ্যে কোনো ছোঁয়াচে সাহসিকতা আছে কিনা তাও জানি না। সময়ের হাতেই ছেড়ে দিলাম পুরো ব্যাপারটাকে। আর সময়ের হাতেই যখন ছাড়লাম তখন একটু সময় নিয়ে আপনাদের এক গ্রিক রাষ্ট্রনায়কের কথাও একটু মনে করিয়ে দিই। নাম ছিল পেরিক্লিস। তিনি কি বলেছিলেন জানেন? ইউ মে নট বি ইন্টারেস্টেড ইন পলিটিক্স, বাট পলিটিক্স ইজ ইন্টারেস্টেড ইন ইউ। আপনি রাজনীতিতে উৎসাহী না হতেই পারেন, কিন্তু রাজনীতির আপনার ব্যাপারে পুরো দস্তুর আগ্রহ থাকবেই থাকবে। এটার একদম পরিষ্কার বাঙালি সংস্করণ হচ্ছে, আপনি যতই ছাড়ান কমলি আপনাকে ছাড়বে না, একদম কাঁঠালের আঠা। দেখুন, জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের এই পড়ুয়ারা যারা বলছে রাজনীতিতে আগ্রহ নেই, এরাই রাজনীতির হয়তো প্রথম পছন্দ হয়ে যেতে পারে। রাজনীতি না করাটাও হয়তো রাজনীতি হয়ে যেতে পারে, কিছু বলা যায় না। রাজনীতি অসাধারণ, নিজের মতো করে যে কোনো সিচুয়েশনকে, যে কোনো বিষয়কে ব্যাখ্যা করে নেওয়া বা পরিচালনা করে নেওয়া, সেটা রাজনীতি পারে। দেখুন, ভোটাধিকারের ক্ষেত্রে একে দেশের নির্বাচন কমিশনও তো স্বীকৃতি দিয়েছে। রাজনীতির পার্ট, মানে রাজনীতিকে অস্বীকারটা কী হবে, রাজনীতির পার্ট হয়ে গেছে। দেখুন, কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থীকে যদি আপনাদের পছন্দ না হয়, তারও তো রাজনীতিতে একটা মান্যতা রয়েছে। ওই যে ব্যালটে বা আপনার ওই ভোটিং মেশিনে নোটা থাকে, কাউকে পছন্দ না, আপনি টিপতে পারেন, টিক দিতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 2013 থেকে সব ইভিএমেই এই নোটা রয়েছে। গত লোকসভা ভোটে বাংলায় নোটায় মোট কত ভোট পড়েছিল জানেন? অন্তত 5 লক্ষ, মানে অন্তত 5 লক্ষ ভোটারের কোনো রাজনীতিকেই পছন্দ হয়নি, অথবা কোনো প্রার্থীকেই পছন্দ হয়নি। মানে পছন্দ না হওয়াটাও অধিকারের মধ্যে পড়ছে। কিন্তু এই যে জলপাইগুড়ি কলেজের স্লোগানটা, এটা তো একদম সমবেত নোটা হয়ে গেল, রাজনীতির জন্য নোটা। হ্যাঁ, এটা শাসক দলের ডেফিনেটলি পছন্দ হবে না। শাসক দল কেন, কোনো রাজনৈতিক দলেরই পছন্দ হবে না। অবশ্য শাসক বাদে অন্য কোনো রাজনীতি থাকবে, সেটাও তো শাসকের পছন্দ হবে না। তাহলে দুদিক থেকে এই ব্যাপারটা খুব জম্পেশ হয়েছে, জানেন তো।
একদিকে হয়তো তারা ভাববে যে ঠিক আছে মন্দের ভালো, অন্য কারুকে তো ভেতরে ঢোকানোর ব্যবস্থা করেনি। আবার পরক্ষণেই ভাববে আরে অন্য কেউ ঢুকলে তাকে না হয় নিজের দিকে নিয়ে আসা সম্ভব ছিল। কিন্তু পুরো রাজনীতিকেই যদি হুড আউট করে দেয়, এত বলে দেয় ঢুকবে না, সেটা তো খুব কেলেঙ্কারি হয়ে যাবে। এই ভয় থেকেই বোধহয় কলেজে কলেজে নির্বাচন হয় না, জানেন তো। মানে প্রত্যেক বছর 28শে আগস্ট ওই তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এগুলো কিছু কিছু রেড লেটার ডে থাকে যেগুলো মনে রাখতে হয়, এটা সেরকম। সেখানে নিয়ম করে বলা হয় এইবার ছাত্র নির্বাচন হয়েই যাবে, ছাত্র সংসদ নির্বাচন সব শেষ হয়ে যাবে এই অমুক তারিখের মধ্যে, বলা হয়, কিন্তু হয় না। নির্বাচন ছাড়াই যেখানে সব কলেজে টিএমসিপির ছাত্র নেতারা সব দাপিয়ে বেড়াচ্ছে, তখন নির্বাচন করার কি দরকার বলুন তো? বলার দরকার আছে তাই বলা হয়, করার দরকার নেই তাই করা হয় না। এবার এই অবাধ গতিবিধিটা কতদিন এরকম অব্যাহত থাকবে সেটা ডিপেন্ড করবে কোন কোন কলেজে এরকম পড়ুয়ারা নোটা দিতে থাকে, মানে নোটার স্লোগান দিতে থাকে। তবে এটাও ঘটনা, পড়ুয়ারা কেন রাজনীতি চাইছে না এটাও তো গুরুত্ব দিয়ে ভাবা দরকার। তাহলে ওই জলপাইগুড়ির পড়ুয়াদের সঙ্গে নেপালের ওই বিক্ষোভরত পড়ুয়াদের মেলটা খুঁজে পাওয়া যেতে পারে। ওই নেপালের জনতা তারাও তো একইভাবে কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করছে না, তাই তারা ব্যাক টু বেসিক্সে ফিরে যেতে চাইছে। ব্যাক টু বেসিক্স মানে ইতিহাস আমাদের শেখায় এগোতে। দেখুন, মনে হয় ইতিহাসে মাঝে মধ্যে ঘুরে আবার হয়তো সেই পুরনো সেই পয়েন্টটাতেই ফিরে এলো, সেই বিন্দুতেই ফিরে এলো। কিন্তু ইতিহাসের গতিকে তো স্পাইরাল মুভমেন্ট বলে। যখন ঘুরে আসে মনে হয় এই বিন্দুতে এসছে, কিন্তু সেই বিন্দুতে নয়, হয় তার থেকে একটু ওপরে চলে গেছে। এইটাই অগ্রগতি, পেছোয় না কখনো। কিন্তু নেপালের জনগণ এখন যেটা বলছেন বা যা চাইছেন তাতে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে তারা পেছোতে চাইছেন। নেপালের বেসিক্স কি, মানে একদম মূলগত ধারণা বা ভাবনাটা অবলম্বন হচ্ছে রাজতন্ত্র। রাজনীতিকে জনতাই প্রতিষ্ঠা করেছিল, এটাও ঘটনা। ওই রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্রকে তারাই এনেছিল, এটাও ঘটনা। কিন্তু যারা প্রতিষ্ঠা করেছিল গণতন্ত্রকে, যারা রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্রকে বেছে নিয়েছিল, তারাই আবার দেখুন এই গণতন্ত্রের উৎখাতে চরম পন্থা বেছে নিচ্ছে। নেপালে রাজনীতির বিকল্প রয়েছে, কিন্তু আমাদের এখানে তো রাজতন্ত্র কিচ্ছু নেই। এখানে তো শুধু ইট পলিটিক্স, স্লিপ পলিটিক্স, ড্রিঙ্ক পলিটিক্স, স্বপনে জাগরণে সারাক্ষণই আমরা রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বসে আছি। রাজনীতি ছাড়া আপনার আমার ওই কানো বিনা গীত নাই, সেরকম আপনার আমাদেরও তাই, রাজনীতি বিনা গতি নাই, রাজনীতির বদলেরও কোনো চান্স নেই। তাই আমাদের নেতারা নেপালের পরিস্থিতিতে দেখুন বিন্দু মাত্র আতঙ্কিত নন, বরং অনেক বেশি নিশ্চিন্ত। তারা ভাবছেন ও ঠিক আছে, যা হচ্ছে হোক, আমাদের সীমান্তটা একটু সামলে রাখতে হবে, দু চারটা আগুনের ফুলকি যাতে দিকে না আসে, বাকিটা সব ঠিক আছে। এখানে রাজতন্ত্রই নেই, এর যাবে কোথায়? ওই ঘুরে ফিরে তো সেই রাজনীতিতেই পড়তে হবে। কিন্তু সত্যিই কি রাজনীতি নিশ্চিন্তে থাকতে পারছে? পৃথিবীর ইতিহাস কি বলছে? পালা বদল হোক বা পালা বদলের চেষ্টা, শুরুটা যখনই পড়ুয়াদের হাত ধরে হয়েছে তখন তো তার প্রভাব সুদূর প্রসারী হয়েছে। ওই যে বললাম সুকান্তের কথায়, 18 বছর বয়স, লাগামহীন ঘোড়ার মতোই, কোনো মাপকাঠি থাকে না, কোনো আগল থাকে না। সেটা যখন একবার ছুটতে শুরু করে না, তখন যে কি কেলেঙ্কারি কাণ্ডই না হয়ে যায়। তার খানিকটা আঁচ পাওয়া গেছিল ওই গত বছর 14ই আগস্টের রাতে, মনে আছে আপনাদের? প্রতিবেশী দুটো দেশের দুটো ঘটনার কথা বললাম, দুটো অভ্যুত্থানের কথা বললাম, কিন্তু সেই 14ই আগস্ট সেটাকে কি হিসেবের বাইরে রাখা যায়? হয়তো আলাদা করে সেখানে ছাত্র যুবরা সামনে ছিল না, আবার ছাত্র যুবরা সামনে ছিল তো বটেই। ওই ডাক্তাররা, পড়ুয়া ডাক্তাররা, তারাই তো প্রথম লড়াইটাকে সামনে এনে দিয়েছিল। তারপর তো সবাই বেরিয়েছিলেন, কিন্তু বেরিয়েছিল সবাই। এটাই তো রাজনীতির নিয়ম, এটাই তো মানুষের গণতান্ত্রিক প্রতিবাদের নিয়ম। দ্বিধাহীনভাবে মানুষ বেরিয়েছিল।
রাজনীতি ভুলে মানুষ বেরিয়েছিল, কোনো রাজনীতি ছিল না, দলাদলি ছিল না। তিলোত্তমার খুন আর ধর্ষণের প্রতিবাদে যেভাবে মানুষ পথে নেমেছিল, মনে হচ্ছিল এটাও তো একটা সামগ্রিক প্রতিবাদ। তাই নেপালে যখন প্রধানমন্ত্রী পালাচ্ছেন বা বিদেশ মন্ত্রী মার খাচ্ছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্বালিয়ে দেওয়ার মতো বীভৎস ঘটনা ঘটছে, বা তার আগে যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তখন শুধু বাংলা বা ভারত নয়, গোটা বিশ্ব নজর রাখছে। আর যখনই নজর রাখে, তখনই যারা ওই গণ অভ্যুত্থানের সামান্য ফুলকিও কোথাও দেখেছে, তাদের ভেতরে ভেতরে একটু দুশ্চিন্তা কি হয় না? এবার খেয়াল করে দেখুন তো, ওই 14ই আগস্টের পর থেকে এখানে ওই আন্দোলনকে ভাঙার জন্য কিভাবে রাজনৈতিক আক্রমণের সামনে পড়তে হচ্ছে সমস্ত দল। এটা কিন্তু আবার ভাববেন না শাসক দল শুধু আক্রমণ করেছে, সমস্ত দল আক্রমণ করেছে। কেউ দূরত্ব তৈরি করে নিয়েছে নিজেদের, কেউ তার ভেতরে ঢুকে তার কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছে, আর কেউ সরাসরি বিরোধিতা করেছে। শাসক, বিজেপি, বাম সবাই মানে একত্রিত হবে রাজনীতি। কারণ এই ফুলকিগুলো, অভ্যুত্থানের ফুলকিগুলোকে, প্রতিবাদের ফুলকিগুলোকে রাজনীতি পছন্দ করে না। কারণ ওই অগ্ন্যুৎপাত যদি একবার শুরু হয় না, সেই অগ্ন্যুৎপাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটা কেউ আজ করতে পারে না। এবার দেখুন, এইটা না খুব মুশকিল। একটা আন্দোলন, সে আন্দোলনটায় আপনি আন্দোলনের আগুনে আপনি শরীর দিয়ে দিয়েছেন, সে আন্দোলনকে জ্বালানি হিসেবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এই নেপালের এই তরুণ যুবরা যেভাবে করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন, ব্যাপারটা তো সেরকম। ঝাঁপাচ্ছেন ছাত্ররা, উঠছেনও ছাত্ররা। নেপালের মৃতদের বেশিরভাগই ওই জন্য কম বয়সী। বাংলাদেশে ওই জুলাই আন্দোলনে মৃত আর আহতদের মধ্যে বেশিরভাগই ছাত্র যুব। আবার একটু ইতিহাসে ফিরে যাই। আজকে যাতায়াত করতে হচ্ছে, বুঝলেন তো, আজ কাল পরশু তার গল্পই তো চলছে। এই ফরাসি বিপ্লবের কথা মনে পড়ছে। বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল এই ছাত্ররাই। এবার প্রভাবিত করেছিলেন কারা? এইটা খুব ইন্টারেস্টিং। ওই বললাম প্রথমে, ঝাঁপায় ছাত্ররা, নিয়ন্ত্রণ করে কারা? সেক্ষেত্রে ওই রুশ ভলতেয়ারের মতো চিন্তাবিদরা ছিলেন। কিন্তু এই প্রভাবটা সবসময় যে মহান লক্ষ্যে হবে সেরকমও তো নয়। চক্রান্ত করেও তো ছাত্র যুবদের বিপথে চালিত করা যায়। বাংলাদেশ তার প্রকৃত উদাহরণ হতে পারে। দেখা গেছিল ছাত্ররা, দেখা গেছিল যুবরা, তারা প্রতিবাদে নেমেছিল, কিন্তু আসলে তাদের পেছন থেকে তারাও বুঝতে পারেনি তারা ব্যবহৃত হয়েছিল। ব্যবহার করেছিল কারা? মৌলবাদীরা। তার পেছনে কারা ছিল? ডিপ স্টেট, মানে একটা সুদূর প্রসারী চক্রান্ত। অত কিছু হিসেব করে তো ছাত্ররা নামেনি। একটা শুধু মাথায় রাখবেন, শুধু চক্রান্ত করে কাউকে এরকম রাস্তায় নামিয়ে দেওয়া যায় না, তার আগে তার প্রেক্ষাপট প্রস্তুত হতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছিল। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অসংখ্য অত্যাচার আর দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন, এই অভিযোগ উঠেছিল, এই অভিযোগটাকে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। এই ঘনীভূত এই যাবতীয় ক্ষোভগুলোকে প্ল্যাটফর্ম করেই কিন্তু এই কোথাও গিয়ে তাদের আগুনটা লাগিয়ে দিতে সফল হয়ে গেছিল ওই পেছনে লুকিয়ে থাকা শক্তিগুলো। কিন্তু ছাত্র যুবদের ভেতরে যে ক্ষোভটা আগের থেকে জমেছিল এই কাণ্ডগুলোতে, তাতে তো তারা সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল। এই নেপালের ক্ষেত্রেও তাই হচ্ছে। এই ওলি সরকারের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ মানুষজন সহ্য করতে পারছিল না। এবার এর পেছনে কে আছে, কার উদ্দেশ্য কাজ করছে, ডিপ স্টেট কতটা জড়িত সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কতটা সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ওলি সরকার এর প্রেক্ষাপটটা তৈরি করেছিল, তাদের দুর্নীতি এর প্রেক্ষাপটটা তৈরি করেছিল। এবার মুশকিল কি জানেন? এই যে যখন তরুণ প্রজন্ম ধ্বংসাত্মক হয়ে ওঠে,
তখন তার প্রভাব থেকে তো শিক্ষাঙ্গনও রেহাই পায় না। যেখানটাই তরুণ প্রজন্মের পীঠস্থান হওয়া উচিত সেখানেই আঘাত নেমে আসে বহু সময়। আর তাই জন্যেই ইউনেস্কো আজকের দিনটাকে কি দিন বলে ঘোষণা করেছে জানেন? এই আন্দোলনের আঁচ থেকে শিক্ষাঙ্গনের বাঁচার দিন। দারুণ একটা দিন জানেন, ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশনাল ইনস্টিটিউশন। আরও একটা দিন, আরও একটা, আজকের দিনটা আরও একটা কাকতালীয় হবে। আজ একটা খুব ইন্টারেস্টিং দিন। আজ চীনের ওই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের মৃত্যুদিন। আর আজই কি অদ্ভুত, দেখুন ইতিহাসের কি অদ্ভুত সমাপতন। এই নেপালের কমিউনিস্ট শাসনের অবসান ঘটল। আচ্ছা, একে কি ইতিহাসের পরিহাস হিসেবে দেখা যেতে পারে? যুব সমাজ যদি জেগে ওঠে তবে একটি নতুন বিশ্ব তৈরি হতে বাধ্য, কথাটা বলেছিলেন মাও সেতুং। কাকতালীয়ভাবে যেদিন নেপালে গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, নেপালের কমিউনিস্ট শাসনের অবসান ঘটল, সেদিনই মাও সেতুংয়ের মৃত্যুদিন। ইতিহাসে গণ অভ্যুত্থানে যেমন পালাবদল হয়েছে, তেমনই কম বেশি সব অভ্যুত্থানেই সবার আগে ঝাঁপিয়েছে একমাত্র ছাত্র যুবরাই। নেপালের কমিউনিস্ট সরকার প্রথমবার নয়, খোদ কমিউনিস্ট শাসিত চীনও পার পেয়ে যায়নি। 1919 মে মাসের ফোর্থ মুভমেন্ট, বেইজিং বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা চীনে। কমিউনিস্ট শাসনের রাস্তা খুলেছিল এই আন্দোলন। কিন্তু যে আন্দোলনে চীনের কমিউনিস্ট শাসন, সেই আন্দোলনেই কমিউনিস্ট নেতারা কেঁপে উঠেছিলেন মাত্র কয়েক দশকের মধ্যেই। 1989 সালে তিয়েন আনমেন স্কোয়ারের আন্দোলন, দুর্নীতি বিরোধী এবং সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল সেবার। চীনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিলেন হাজার হাজার ছাত্র যুব। আন্দোলনের নেপথ্যে যে অঙ্গই থাকুক, যুব সমাজের আন্দোলন কখনোই নির্দিষ্ট ছকে চলেনি। সাম্প্রতিক ইতিহাস বলছে, লাগামহীন আন্দোলনেই বাংলাদেশের শেখ হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন বা অলির পদত্যাগ, ডিপ স্টেটের চক্রান্ত থাকুক বা না থাকুক, দুই দেশেই আন্দোলনটা দানা বেঁধেছে একটাই কারণে। কারণটা হলো দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ। নেপাল বা বাংলাদেশ, অনেকেই বলছেন আমেরিকার মতো দেশের চক্রান্ত থাকলেও থাকতে পারে, কিন্তু খোদ আমেরিকা, তারাও কি আগুনের হাত থেকে নিস্তার পেয়েছে? আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধবিরোধী ছাত্র আন্দোলন হয় 1960 থেকে 1970 সাল পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণের বিরোধিতা বিপদে ফেলেছিল সেই দেশকেই। নিজের দেশেই প্রবল প্রতিরোধের মুখে রাজনৈতিক নেতারা যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন। সেই সময় স্লোগান উঠেছিল, মেক লাভ নট মেক ওয়ার। ভারতেও উদাহরণ কম নেই। 1974-এ বিহারে ছাত্র আন্দোলন হয়েছিল। জেপি মানে জয়প্রকাশ নারায়ণ স্লোগান তুলেছিলেন, ছাত্ররা যদি রাজপথে নামে তবে শাসকের সিংহাসন কেঁপে ওঠে। 1952-র ভাষা আন্দোলন হোক বা পশ্চিমবঙ্গের বুকে 7-এর দশকের নকশাল আন্দোলন, আন্দোলন অভ্যুত্থান বারবার ঘটেছে। কখনো আন্দোলন স্বীকৃতি পেয়েছে, কখনো সফল হয়েছে, কখনো বা নিন্দিত হয়েছে। কিন্তু ইতিহাস বলছে 18 বছর বয়স বারবার গর্জে উঠেছে, সেটা কাঠমান্ডু হোক বা কলকাতা। দেখুন, তাত্ত্বিক বিষয় অনেক হলো। হ্যাঁ, নেপালে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদী হয়েছিল, নেপালে অলি সরকারের পতন ঘটেছে, নেপালের মন্ত্রীরা রাস্তায় মার খেয়েছেন, নেপালে ওই সংসদ ছাত্র যুব প্রতিবাদীদের, অভ্যুত্থানকারীদের দখলে চলে গেছে, ভাঙচুর হয়েছে, ওখানে প্রধানমন্ত্রীর বাসভবন আক্রান্ত হয়েছে। এগুলো সব জেনে গেছেন আপনারা, সারাদিন ধরে দেখছেন আপনারা। এবার আমাদের সীমান্তবর্তী আরেকটা দেশ, সেখানে এরকম অস্থিরতা, মানে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে, এটাও বুঝে গেছেন। এগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত অত্যন্ত কড়া নজর রাখছে। এগুলো হওয়ার, এগুলো বিরাট করে বলার কিছু নেই, এগুলোই স্বাভাবিক। আমরা একটু আমাদের গায়ে আঁচটা কোথায় কোথায় লাগলো সেগুলো ভাবি। দেখুন, এমনিতে পুজোর মরশুম, বাঙালির পুজোয় কিন্তু বেড়াতে যাওয়ার আরেকটা জায়গা নিশ্চিতভাবেই কমে গেল। এদিকে কাশ্মীর, সেখানে তো ওই কাণ্ড ঘটেছিল, তারপর থেকে লোকজন একটুখানি ইতস্তত করে। তারপরে কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল, এই সবকটা জায়গাতেই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, বৃষ্টি হয়েছে, বন্যা। উত্তরবঙ্গের ভাবগতিকও মাঝে মধ্যে সুবিধের ঠেকছে না, ধস নামছে। এবার মনে হচ্ছে এবার নেপালটাও গেল। মানে
ওই নেপাল মানে বিদেশ ভ্রমণ সস্তায় যদি করতে বা সহজে যদি করতে, এখন খুব সস্তা নেই, কিন্তু যদি সহজে করতে হয় তাহলে তো পড়ে রয়েছে ওই দুটো দেশ, নেপাল আর ভুটান। পশুপতিনাথ থাকায় ওই কাঠমান্ডুর আকর্ষণ আরও বেশি, ভিসা টিসা লাগে না, তো পারমিট অন অ্যারাইভাল। এবার আন্দোলনের চাপে সেই নেপালের বিমানবন্দরটা এখন অবরুদ্ধ, সেনাবাহিনী বিমানবন্দরকে ঘিরে রেখে দিয়েছে। কাঠমান্ডুর আকাশে আন্তর্জাতিক বিমানগুলো সব চক্কর খেয়ে খেয়ে ফিরে গেছে। শিলিগুড়ির থেকে নেপাল একটা বাস চলাচলের যে রুট ছিল সেটা বন্ধ, কারণ কে সুরক্ষা দেবে? যাত্রী আর বাসের সুরক্ষার কথা ভেবে বাস পরিষেবাটাই এনবিএসটিসি বন্ধ করে দিয়েছে। আর পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্কভাবে নজর রাখছে পুলিশ আর বিএসএফ। মানে আপাতত গোটা ব্যাপারটা একটা কাট অফ, ওই নেপাল বাদের খাতায়। এবং এটা আমরা বলছি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অ্যাডভেঞ্চার করতে নেপাল যাওয়ার কোনো দরকার নেই। আমার রিকোয়েস্ট থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক। আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। দ্যাট ইজ অবভিয়াস দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিসিশন ইজ কারেক্ট ডিসিশন, because why the people will face the trouble, na? If the peace, until and unless peace is restored, how do our people will face the situation? It is not our matter. দেখুন মুখ্যমন্ত্রী কীরকম অভিভাবকের মতো লাগছিল না? অবশ্য অভিভাবকই তো বটে, আপনার আমার সবার অভিভাবক। এবার তিনি কি ঠিক সেরকমভাবেই বললেন আর কি, বাড়ির বড়রা যেরকম বলে যে এটার মধ্যে গিয়ে কোনো রকম সাহস দেখানোর দরকার নেই, অনেক জায়গা আছে সেগুলোতে থাকুন, বাড়াবাড়ি করবেন না। আর যেটা বললেন না, নেপালকে বাংলায় টেনে আনার কোনো দরকার নেই। ওই ফুলকিগুলো আবার খুব মারাত্মক, জানেন তো, ছোঁয়াচেও বটে। এই বললাম দুঃসাহসটা খুব ছোঁয়াচে জিনিস, কখন কোন ওই সাহসী ভাইরাস এপাশে চলে আসে, আবার কেলেঙ্কারি হয়। ওই 14ই আগস্ট হয়েছিল, সেটা আগে তাও থামানো গেছে, আবার কি হয়ে যাবে এটা কেউ চান না। তবে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, নেপালেরটা মানে নেপালিরা বুঝে নিক, এটা যেরকম আমরা বুঝছি, আমাদেরটা আমরা বুঝে নেব, এটাও আমরা ভাবছি। বাংলাদেশে ইউনূস যেভাবে ক্ষমতা আসার পর আমাদের রাজ্যে অনুপ্রবেশের চাপ বেড়েছে, নেপাল দিয়ে যদি সেই সীমান্ত দিয়ে সেই ঝামেলাটা শুরু হয়, আমাদের রাজ্যের বাসিন্দারা তাহলে যাবেন কোথায় বলুন তো? সাহসী আক্রমণ হয়ে যাবে তো। ওই জন্যই ওই পানি ট্যাঙ্কিতে যান চলাচল যে নিয়ন্ত্রিত করা হয়েছে, তার কারণ এটা। আপাতত ওই টেলিভিশনে অশান্ত কাঠমান্ডুর ছবি দেখা আর দ্রুত শান্তি ফেরার প্রার্থনা করা ছাড়া আমাদের কিছু করার নেই। আর রাজনীতিকরা তারা চাইছেন যে ওখান থেকে অনুপ্রেরণা নেওয়ারও কোনো দরকার নেই, অনুপ্রেরণার কিছু খামতি নেই। দেখুন, যারা এখান থেকে ওখানে বাণিজ্য টাণিজ্য করেন, ব্যবসা ট্যাবসা করেন, তাদের ক্ষতি। যে ট্যুর অপারেটররা এবার পুজোর সময় ওদের ওখানে নিয়ে যেতেন, তাদের ক্ষতি। যে লোকজন টিকিটপত্র কেটে বসে আছেন সাধারণ মানুষ, তাদের ক্ষতি। কিন্তু এর বাইরেও তো তারা তো ক্ষতি স্বীকার করে নিয়ে আপাতত থেকে যাচ্ছেন, এখানেই থাকছেন, নিরাপদেই থাকছেন। কিন্তু বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা কর্মসূত্রে নেপালে রয়েছেন এবং আটকে পড়ছেন, তাদের নিয়ে উদ্বেগ তো কাটানো যাচ্ছে না। এটা আরও এক পরিযায়ী সমস্যা। আচ্ছা দেখুন, যেখানেই ঝামেলা হয় সেখানেই দেখা গেছে আমাদের রাজ্যের কোনো না কোনো বাসিন্দা গিয়ে বসে রয়েছে পেটের টানে। মানে পেটের টানটা এমন যে বাঙালিকে শেকড়ের টান কাটিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে হচ্ছে। এবার দেখুন, এটাতে কোনো একদিকে কোনো ভুল নেই, গোটা বিশ্বই তো আমাদের ঘর। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি কেউ একটা উন্নত ভবিষ্যতের জন্য অন্য কোথাও যান, কিছু বলা যায় না। কিন্তু যদি বাধ্য হয়ে যান, তখন সমস্যাটা, তখন খারাপ লাগে। এই যে ঘাটালের পাড়ায় পাড়ায় মানুষজন সবাই নেপাল প্রবাসী, জানেন তো, কারণ সকলে সোনার কারিগর।
এটা এ রাজ্যে দেখুন, এখান থেকে না শুধু ঘাটাল বলে নয়, আপনি আরব দুনিয়ায় যাবেন, দুবাইতে যাবেন, সেখানে সোনার, যেখানে অনেকেই আছে যারা দুবাই থেকে সোনার জিনিসপত্র কিনে আন, এবার সেখানেও যারা কারিগর, সোনার দোকানে যারা কাজ করে, তাদের একটা বড় অংশ এ রাজ্যের বাসিন্দা। মানে এই শিল্পী সত্তার অভাব নেই, কিন্তু সেই শিল্প সত্তাটা প্রকাশ করার সুযোগ এখানে নেই। এখানে স্বর্ণ যে একটা শিল্প হিসেবে গড়ে উঠেছে তা তো নয়। হতে পারতো, কিন্তু এটা একটা গোল্ড হাব হতে পারতো। এখান থেকেই সব গয়না টয়না সবাই ওই ফ্র্যাঞ্চাইজি দিত, এখান থেকেই তৈরি হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে যেত, হয়নি? এই যে এই ঘটনাটা ঘটলো নেপালে না, এটা কিন্তু আমরা জানতামই না যে ঘাটাল এরকম। আমরা জানতাম ঘাটাল সারাদিন ডুবে থাকে, ডুবে থাকার যে বিভিন্ন রূপ আছে, বাঁচার জন্য, ভাষার জন্য যে ঘাটালের বহু মানুষ এভাবে নেপালে যায়, আপনারা জানতেন? আমরা বলছি বটে নেপালেরটা নেপালিরা বুঝে নিই, কিন্তু নেপালের সমস্যা এই জায়গায় গিয়ে তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমাদের রাজ্যের স্বর্ণশিল্পের বড় পরিকাঠামো নেই বলে আমাদের এতজন স্বর্ণকার সেখানে গিয়ে বসে রয়েছে, এবং এই যাতায়াতটা এত বেশি যে ঘাটাল থেকে নেপাল পর্যন্ত একটা বেসরকারি বাসের সার্ভিস পর্যন্ত রয়েছে। জানতেন এই ঝামেলাটা না হলে? আমরাও জানতে পারতাম না, খেয়ালই করতাম না ঘাটাল টু নেপাল এরকম একটা কানেকশান আছে আর কি। আপাতত সেই বাস পরিষেবাটাও বন্ধ রয়েছে। শুধু বন্ধ নেই, একটাই জিনিস, ওই ঘাটালবাসী মানুষের দুশ্চিন্তা। বাস এখন 9টা কোম্পানির বাস চলছে। ট্রাভেল এজেন্সির সংখ্যাই যদি এত, তাহলে ভেবে দেখুন বাসের সংখ্যা কত, আর যাতায়াত কত ঘন ঘন। সপ্তাহে এক দিনে হয়তো 2-3টে গাড়ি হচ্ছে, আবার প্রত্যেক দিন দেখা যাবে হয়তো একদিন ছাড়া গাড়ি আছে। ঘাটাল থেকে মূলত স্বর্ণকারেরা নেপালে যান, বেড়াতেও যান অনেকে, আর পুজোর মরশুমে যান পুরোহিত, ঢাকি এরা। বাঙালির কর্মসংস্থানের একটা গন্তব্য নেপাল, কে জানতো? ট্রাভেল এজেন্সিগুলিতে এখনও নেপালে অশান্তির আঁচ পড়েনি, বুকিং আগের মতোই হচ্ছে। এমনকি শেষ বাস যিনি নিয়ে এসেছেন সেই চালকও কোনো অশান্তি দেখেননি। আমি ওখান থেকে 7 তারিখ গাড়ি ছেড়েছি, 8 তারিখ বাড়ি ঢুকেছি। 8 তারিখ রাত্রেবেলা দেখলাম, শুনছি, মোবাইল ঘাটছি, দেখছি ওখানে বিরাট একটা গন্ডগোল হচ্ছে, সেটা নিয়ে একটা আতঙ্কে আছি। পরবর্তী যাত্রাগুলির আগাম বুকিংও হয়ে গিয়েছে। নেপাল নিয়ে কেন্দ্রীয় সরকার ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। এই অশান্ত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পরবর্তী তারিখের বাসগুলি ঘাটাল থেকে ছাড়বে না, সেটাই স্বাভাবিক। তবে বাস চালক মুরাদ আলীর নেপালিদের ওপর অগাধ আস্থা। বিদ্রোহীরা আর যাই করুক, ভারতের বাসে হামলা চালাবে না। না, আমাদের কোনো ভয় নেই। আমরা ড্রাইভার মানুষ, আমাদের অসুবিধা কোথায় আছে? আমরা যাচ্ছি, তারা তাদের গন্ডগোল করবে, আমি চুপচাপ থাকবো গাড়ির মধ্যে। এবার তারা যদি গাড়ির উপরে অ্যাটাক করে সেটা আলাদা ব্যাপার, তো কখনো তো আজ পর্যন্ত হয়নি। দেখুন, নেপালে যাই ঘটুক, ভারতের বাসে হামলা হবে না। মুরাদ আলীর এই ভরসাটাই হচ্ছে আসল বাস্তব। কূটনৈতিক কচকচি, রাজনৈতিক গলাবাজি, টেলিভিশনের দাবি পাল্টা দাবি, এগুলো সব একদিকে, আর এই ভরসাটা এটা আরেকদিকে। তার নাম যাই হোক, দেখো, তিনি পশুপতিনাথ মন্দিরের ওই বনকালী মন্দিরে বাস পার্ক করাতে পারবেন, তার উপর কেউ হামলা করবে না, কারণ তিনি ভারতীয়। এইটা আসল, এবং এটা তাৎপর্যপূর্ণ বটে। ওই বাংলাদেশের মৌলবাদী অভ্যুত্থানের সাথে এই নেপালের নাগরিক বিদ্রোহের এটাই সব থেকে বড় তফাৎ। ওই ঢাকায় ভারতকে ভিলেন করে মৌলবাদীরা মানুষ খেপিয়েছিল, ওখানে ভারতীয় সংবাদ মাধ্যম কাজই করতে পারেনি, প্রকৃত সত্য তুলে ধরা যায়নি। পুলিশের ছদ্মবেশে জামাত কীভাবে সাধারণ মানুষকে হত্যা করে জনমত তৈরি করেছিল সেটা প্রমাণ করার কোনো উপায়ই ছিল না নেপালে। অথচ দেখুন, মানুষের মাঝখানে দাঁড়িয়েই ভারতীয় সাংবাদিকরা রিপোর্টিং করছেন। আমাদের টিভি9-এর সাংবাদিক সেখানে একদম ভেতরে ঢুকে আছেন। আমাদের ভয় লাগছে কি হয়ে যাবে, এপাশে খাদানে গ্যাস চলছে, ওপাশে গুলি চলছে, এপাশ থেকে এরা ছুটছেন, মাঝখানে কিছু হয়ে যাবে না তো? কিচ্ছু হয়নি। আমাদের সাংবাদিক, তিনি ওখানে গ্যাসের শেল ফেটে অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রতিবাদীরাই তাকে উদ্ধার করেছেন, শুশ্রূষা করেছেন, জলের ব্যবস্থা করেছেন, আর তার জিনিসপত্র গুছিয়ে দিয়েছেন। নেপালের এই জনরোষ আসলে সে দেশের সরকারের বিরুদ্ধে, কিন্তু ভারতের বিরুদ্ধে একদম নয়। এইটা খুব আসল ব্যাপার। মোহাম্মদ ইউনূসের
ওই যে নেপাল ভুটানকে নিয়ে যে একটা বাংলাদেশ নেপাল ভুটান মিলিয়ে একটা যে পরিকল্পনা করছিলেন না, বেঁচতে গেল। নেপালের পর কী হবে দেখুন, বর্তমান শাসন ব্যবস্থা তো ভেঙে পড়েছে, ওলি পদত্যাগ করেছেন, পালিয়েছেন, এগুলো তো ঠিক আছে। এখন দুটো পথ, এক সেনা শাসন প্রতিষ্ঠা, কিন্তু সেনা তারা তো দায়িত্ব নেবে না, কারণ নেপালে সামরিক অভ্যুত্থান হয়নি, অভ্যুত্থান তো করেছে মানুষ, তারাই তো রাস্তায়। এবার পেছনে মার্কিন কলকাঠি রয়েছে, এটা যারা পররাষ্ট্র বিশেষজ্ঞ, যারা এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন তারা জানেন। আমেরিকা চাইবে নেপালে তাদের পুতুল সরকার বসুক, আগামী কয়েকদিনে সেই পুতুলের চেহারাটাও হয়তো স্পষ্ট হবে। তবে আমেরিকা কতটা নেপালের ওপর নিয়ন্ত্রণ চালাতে পারবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। হতেই পারে যে নেপালের মানুষ এই গণতান্ত্রিক ব্যবস্থাটার ওপরে বীতশ্রদ্ধ হয়ে গেলেন, তাই জন্যই তো তারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। গত 2 বছর ধরেই তো এই আন্দোলনটা হচ্ছে। বা যদি সেটা হয়, সেটা বিশ্বের ইতিহাসে বিরলতম ঘটনা হবে। তবে প্রথমবার সেটা ঘটবে তা নয়, বিশ্বে বেশ কয়েকবার এরকম উলট পুরাণ ঘটেছে। দেখুন, গত 17 বছরে 13 বার নেপালের প্রধানমন্ত্রী বদল হয়েছে। সাধারণ মানুষ তারা প্রবল বাস্তববাদী, তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে তাদের জন্য একটা সুস্থ শাসন ব্যবস্থা, তাদের প্রাথমিক চাহিদা পূরণের জন্য যা তাদের দেশে শান্তি বজায় রাখবে এরকম একটা সুস্থ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। এবার গণতন্ত্র যদি মিউজিক্যাল চেয়ার হয়ে যায় তাহলে মানুষ ওই সিংহাসন ব্যবস্থা ফেরত চাইতেই পারেন, কিন্তু এটাই হচ্ছে মজা। মানুষ ওই চেয়ারে যারা বসবেন তাদের বারবার বদল করেছেন কেন? তারা একটা সুস্থ প্রশাসন চেয়েছেন বলে। আবার সেই প্রশাসন চাইতে চাইতে তারা কোথাও গিয়ে হতাশ হয়ে গিয়ে সিংহাসনটাকে নিয়ে এসে ফের বসিয়ে দিতে পারেন ওই চেয়ারের জায়গায়। মানে মানুষের ইচ্ছের ওপর সব কিছু। এবার নেপালের রাজা এখন কে? জ্ঞানেন্দ্র, তিনি ফের সিংহাসনে বসতে পারেন। মানুষ রাজতন্ত্র ফেরত চাইলে জ্ঞানেন্দ্রই সিংহাসনে বসবেন। এবার এটার পেছনে অন্য কূটনীতি কী দাঁড়াবে, কার কী সুবিধা হবে, এইটা হচ্ছে আসল জায়গা। নেপালের একদিকে ভারত, অন্যদিকে চীন। ওই বললাম, হিমালয়ের এরকম একটা দেশে ঘাঁটি করার স্বপ্ন তো আমেরিকা দেখবেই দেখবে, কারণ একই সঙ্গে দুটো দেশকে কাঠি করারও সুবিধে তাতে, তো সুতরাং কলকাঠি নাড়বে তারা, এটা বাস্তব। এবার রাজতন্ত্র ফিরছে এটা নিশ্চিত হয়ে গেলে তার কাছে আমেরিকার অফার আসবে, যে ক্ষমতায় বসবেন তার কাছেই আসবে, এটাও নিশ্চিত। তখন পরিস্থিতি কী দাঁড়াবে? এবার উল্টো দিকটা কোথায়? দেখুন, এই ওলি তিনি যখন ক্ষমতায় এসেছিলেন বা তার আগে প্রচণ্ড আস্তে আস্তে নেপাল কিন্তু ওই চীনের দিকে ঘুরে যাচ্ছিল। তাদের বেশ কিছু জায়গা চীন দখল করে নিয়েছিল, টুকটুক করে অনেকগুলো গ্রাম দখল করে নিয়েছিল, কিচ্ছু বলেনি। চীন আস্তে আস্তে সেঁধিয়ে যাচ্ছিল, কারণ ওখান দিয়ে তো ভারতের ওপর চাপ সৃষ্টির আরেকটা রাস্তা। কিন্তু নেপালের রাজ পরিবার সাধারণত ভারত ঘনিষ্ঠ। 1950 সালে নেপালে যখন গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি হয়েছিল, তখন রাজা ত্রিভুবন সপরিবারে ভারতে আশ্রয় নিয়েছিলেন। তার নাতি এই জ্ঞানেন্দ্র 3 বছর বয়সে যে সিংহাসনে বসতে পেরেছিল, রাজ পরিবার তখন যে ফের সিংহাসন ফিরে পেয়েছিল, তার পেছনেও ছিল ভারতের কূটনীতি। এবার নেপাল নিয়ে নাগরিকদের সতর্ক করা ছাড়া ভারত কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি। আসলে দেখছে অনেক খেলোয়াড় নেমে পড়েছেন তো এই ছোট্ট দেশটার মাঠে, তাই ভিড়ের মধ্যে খেলতে নেমে গেলে একটু বেসামাল হলেই চোট পেয়ে যাওয়ার আশঙ্কা। ভারত তাই একটু সময় নিচ্ছে গোটা বিষয়টা বুঝতে। ভারতের কিন্তু কূটনৈতিকভাবে এটা লাভ, কারণ ভারতের সঙ্গে নেপালের রাজ পরিবারের একটা সুসম্পর্ক আছে, দীর্ঘ সুসম্পর্ক আছে, এবং নেপাল প্রায় 240 বছর রাজতন্ত্র দ্বারা শাসিত ছিল। নেপালে যদি আবার রাজতন্ত্র ফিরে আসে, নেপাল যদি আবার হিন্দু রাষ্ট্র হয়ে যায়, তাহলে সম্ভবত সেটা ভারতের জন্য বৈদেশিক নীতি অনুযায়ী অনেকটাই সুবিধাজনক হবে। এবং এতে কোনো সন্দেহ নেই যে প্রতিবেশী একটি রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় মজবুত হবে। ঐতিহাসিক কারণেই যে লিগাসি ছিল নেপালে, যে সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, সেই সম্পর্ক আবার পুনঃস্থাপিত হবে, যেটা ভারতের জন্য
অত্যন্ত সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, এইটার মধ্যে সবাই যেটা বলছেন না সেটা হচ্ছে এই নেপাল কিন্তু ভারতের জন্য একটা দুশ্চিন্তার জায়গাও হয়ে উঠতে পারে, দেশের নিরাপত্তার বিষয় তো। কিন্তু সতর্ক নিশ্চিতভাবেই আমাদের সরকার আছে, এইটুকুনি তো বলাই যেতে পারে, কারণ আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। দেখুন, পাকিস্তান চিরশত্রু, কিন্তু চীনের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক, বেশিরভাগটাই টেনশানে, মানে দুটো দেশ গেল। মালদ্বীপ পালাবদলের পর সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, নরমে গরমে ভারতকে সামাল দিতে হয়েছে। ভেতরে ভেতরে ভরসা করা যায় না। শ্রীলঙ্কা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছিল, তারপর রাজনৈতিক পালাবদল হয়েছে। নবনির্বাচিত বাম সরকার তারা কিন্তু ভারতের পাশেই দাঁড়িয়েছে, কারণ তাদের খারাপ সময়টায় ভারত কিন্তু কোনো রকম ওই শাইলকের মতো কোথাও গিয়ে তাদের ওপর চেপে বসার চেষ্টা করেনি। যে সাহায্যটা করেছিল সেটা ভবিষ্যতের দিকে করেছিল, তাকিয়ে করেছিল নিশ্চিতভাবেই, কিন্তু তার মধ্যে খুব পরিষ্কারভাবে তাদের লুটে নেওয়ার কোনো একটা মানসিকতা ছিল না, ফলে তারা সেটাকে ভালোভাবেই নিয়েছে। বাংলাদেশ কী সম্পর্ক বুঝতেই পারছে। এবার নেপাল, এবার খেয়াল করার বিষয় হচ্ছে যে আমাদের চারপাশের এই প্রতিবেশী দেশগুলোতে হঠাৎ হঠাৎ করে অশান্তি দানা পাকিয়ে উঠছে। মানে ভারতের পাঁচিলের বাইরে বারবার অগ্নিকাণ্ড হচ্ছে। এটা আসলে আস্তে আস্তে ভারতের ঘরেও যে কোনো সময় কোনো একটা জায়গা থেকে আগুন ধরানোর চেষ্টা নয় তো। এরকম বিক্ষোভ কিন্তু আগেও ঘটেছে, এরকম আমরা দেখেছি সাম্প্রতিককালে। সে মানে গোটা বিষয়গুলোর মধ্যে ভারতকে যে কত রকমভাবে সেখানে বিচ্ছিন্নবাদীরা চেষ্টা করেছিল ভারতের ভেতরে ভারতের সার্বভৌমত্ব বা ঐক্য নষ্ট করতে, সেটা আপনারা জানেন। তার সর্বশেষ যে উদাহরণটা সেটা আপনারা জানেন, পেহেলগাঁও। দেখুন, লোকসভা ভোটের সময় সার্গেই লাভরভ অভিযোগ করেছিলেন ভারতের ভোটে বিদেশি শক্তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তার মানে ভারতেও এই ধরনের অভ্যুত্থানের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে রাজনৈতিক পালাবদলের চেষ্টা হয়েছিল, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। সন্দেহটা অমূলক নয়। আগামী দিনেও কি এরকম হতে পারে? এই প্রশ্নটা মাথায় জাগাও কিন্তু অন্যায় নয়। সুতরাং বক্তব্য তো এক্ষেত্রে একটাই, সাধু সাবধান। ভারত আজকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এবং খুব তাড়াতাড়ি আগামী 4-5 বছরের মধ্যে তৃতীয় বা দ্বিতীয় অর্থনীতির মধ্যে পৌঁছে যাবে, এবং সেটা আমেরিকা কিছুতেই সহ্য করতে পারবে না। বিশেষ করে এই এসসিও মিটিংয়ের পর ভারত, চীন এবং রাশিয়ার যে নতুন অক্ষশক্তি তৈরি হয়েছে, সেটা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন একাধিপত্যবাদ যেটা, সেটাকে একটা বিরাট বিপদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি বলুন তো, এত কৃষক কোথা থেকে জুটে গেল? হঠাৎ করে এত কৃষকদের মধ্যে অ্যাগ্রেশন কোথা দিয়ে জুটে গেল? আর কৃষকদের অ্যাগ্রেশন ছিল কৃষক নীতিটাকে বদলাবার জন্য। প্রধানমন্ত্রীর ইস্তফাটা কী করে তাতে ইম্পর্টেন্ট হয়ে পড়লো? দ্বিতীয়ত, একটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, যখন কৃষক নীতিগুলো সব কিছু এত ইম্পর্টেন্ট, সেখানে দ্বিতীয় জিনিসটা এটাও বুঝতে হবে, কুস্তিগিরদেরকে এত সাহায্য কে করলো? গভর্নমেন্ট ডেটা মার্কেটে কী করে বেরিয়ে পড়লো? সুতরাং ভারতের সরকার ফেলারও চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারত হলো পেঁয়াজের মতো, এত লেয়ার, প্রতিটা লেয়ারকে যত ছিঁড়বেন তত চোখ দিয়ে জল বেরোবে। তাই জন্য ভারতের গভীরে পৌঁছানোটা একটু টাফ আছে। ট্যারিফ ওয়ার অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলছে, এবং একটা ডিপ স্টেট আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বিরুদ্ধে কাজ করছে। সেটা পাকিস্তানকে নিয়ে কাজ করছে, বাংলাদেশকে নিয়ে কাজ করছে। যদিও ভারত একটা বিরাট বৃহত্তম 140 কোটির দেশ, একটা হাতি তাকে হয়তো ঠেলা অত সহজ হবে না। লাস্ট কয়েক বছর ধরে, ধরুন বিগত 1 দশকে, আমেরিকা কিন্তু বেশ অ্যাক্টিভলি ইন্ডিয়াকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল বিভিন্ন অ্যাক্টার্স দিয়ে, কিন্তু এটা খুব বেশি তারা সফল হতে না পারার অন্যতম কারণ হচ্ছে যে আমেরিকা যে ধরনের আইডিওলজি এখানে পুশ করতে চায়, সেই আইডিওলজির কোনো টেকার্স ইন্ডিয়াতে নেই, এবং ইন্ডিয়ার গণতান্ত্রিক যে স্টেক হোল্ডার্স তারা ভীষণ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। দেখুন, নেপালের প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতি সবাই তো গণ অভ্যুত্থানে গদি ছেড়েছেন। যেদিন ছাড়লেন ঠিক সেদিনই আমাদের দেশের জনপ্রতিনিধিরা বেছে নিলেন দেশের উপরাষ্ট্রপতিকে। কি অদ্ভুত না? জগদীপ ধনকরের উত্তরসূরিকে নির্বাচন করতে গিয়ে
ভারতেও কিন্তু একটা নতুন পালা বদলের ইঙ্গিত আমাদের চোখের সামনে চলে এলো, জানেন তো। দুদলই মানে বিরোধী এনডি জোট তারা প্রার্থী দিয়েছিল, আর শাসক বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তাদের প্রার্থী তো ছিলই। ফলে কে জিতবে কে হারবে তার উপর অনেক কিছু নির্ভর করছিল। স্বাভাবিকভাবেই মানে অঙ্কের হিসেবে এনডিএ জোটের প্রার্থীর জেতাটাই কথা ছিল। যদি না হয় তাহলে সরকারের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যেত। কিন্তু হলো তার উল্টোটা, জিতলো তো বটে এনডিএ জোটের প্রার্থী, কিন্তু বিরোধী ইন্ডি জোটের ঘরে বড়সড় ফাটল সামনে চলে এলো। 452টা ভোট পেয়ে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন, আর ইন্ডি জোটের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি 300টা ভোট পেলেন। কিন্তু সমীকরণ অনুযায়ী তার তো পাওয়ার কথা ছিল 315টা ভোট। ফলে ক্রস ভোটিংয়ের অভিযোগ তুলেছে বিজেপি। এবার তাদের ইঙ্গিতটা স্পষ্ট, ইন্ডি জোটের ভেতরেই প্রচুর ভাঙন রয়েছে, ফাটল রয়েছে, এবং এটা তো বাস্তব, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে কে যে কলকাঠি নাড়ছেন কার ভেতরে বসে এটা বোঝার কোনো উপায় নেই। কিন্তু আপাতত এনডিএ জোটের জন্য একটু স্বস্তি, তাদের নিজেদেরকেও একটা মুখ পড়েনি। এবার এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন যে ইন্ডি জোটের সদস্যদের কয়েকজনেরও ভোট পেয়ে গেলেন, তাতে কিন্তু আমাদের বড়সড় একটা প্রভাব পড়বে এই সামনে বিহারের ভোটে। কারণ তারপরেই তো বাংলা যুদ্ধের কথা। এই তার আগে ইন্ডি জোটের কে কোথায় দাঁড়িয়ে বা শাসক দলই বা কোথায় দাঁড়িয়ে সেটা বুঝে নেওয়ার দরকার ছিল। দেখা গেল সেই পরীক্ষায় আপাতত শাসক দল তো পাশ করে গেল। যদি না করতো, ওই বললাম, যদি ক্রস ভোটিংয়ের অভিযোগটা ওই দিক থেকে আসতো, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই এই নির্বাচনগুলোতে তারা ব্যাকফুটে থাকতো। এইটা কিন্তু বিহার ভোটের আগে মানে সেখানে তো এই বিরোধী ঐক্যটাকে আরও বড় করে তুলে ধরছেন রাহুল গান্ধী। এটা কিন্তু তার দুশ্চিন্তা নিশ্চিতভাবেই বাড়িয়ে দিল। 767 votes were polled, out of which 752 were valid and 15 were invalid. Shri Bucci Reddy Sudarshan Reddy has secured 300 first preference votes and Shri CP Radhakrishnan has secured 452 first preference votes. As the first preference vote secured by Shri CP Radhakrishnan was greater than the requisite quota, I, PC Modi, the returning officer for the Vice Presidential Election 2025, hereby declare that Shri CP Radhakrishnan has been duly elected to the office of Vice President of India. মাধ্যমিকে সেই মনে আছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ জানতে যে 12 নম্বরের প্রশ্ন আসতো, অন্তত আমাদের সময় আসতো। যাই লিখতাম মনে হতো একটু কম হয়ে গেল, আরও কিছু লেখা যেত আর কি। অত বড় একটা সাম্রাজ্য অতদিন ধরে টিকে ছিল, তারপর কোথা হতে কি হইয়া গেল, দুম করে খসে পড়ে গেল। আজ মনে হচ্ছে এই জগদীপ ধনকারকে যদি ছোটোখাটো মুঘল সাম্রাজ্যের সঙ্গে তুলনা করি, তাহলে তিনি আর যাই করুন অপমানিত বোধ করবেন না। বরং আজকের দিনে যে কথাগুলো না বললেই নয়, সেগুলো না বললেই তিনি অপমানিত হতে পারেন। এই মান অপমানের বিষয়টা কিন্তু একদম জগদীপ ধনকারের পেটেন্ট ছিল। আপনাদের মনে আছে না, যখন এখানে ছিলেন আমাদের রাজ্যে রাজভবনে এসেছিলেন, তখন রাজভবনের মরা গাঙে বান ডেকেছিল। এই রাজভবনটা যে এরকম প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে বা আরও বড় করে এরকম খবরের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবে, রাজ্যপাল যে আজ মান করবেন, কাল অভিমান করবেন, পরশু দিনে অপমানিত হবেন, এটা কেউ কখনো জানতেন? তিনি ছিলেন বলেই তো সবাই জানতে পারলেন। এবার এমন একটা অবস্থা হয়ে গেছিলো, আপনাদের মনে আছে যে যেদিন রাজ্যপালের সাথে রাজ্যের কোনো সংঘাতের খবর নেই, সেদিন মনে তো দিনটা কিরকম পানসে যাচ্ছে। জানতে ইচ্ছে করতো যে ধনকার ভালো আছেন তো, শরীরটা ঠিক আছে। অথচ দেখুন এই যে সেদিন নাচমকা শুনলাম, স্বাস্থ্যের কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। সেদিন মনে হচ্ছিল যে মোগল সাম্রাজ্যের পতনের মতোই এই ধনকারের পতনের কারণ নিশ্চয়ই দু একটা কথায় লেখা হবে না। কারণ এরকম একটা মানুষ যার নার্ভের জোর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোরখাওয়া নেত্রীর সঙ্গে সমানে পাল্লা দিয়েছে, সকাল বিকেল চিনিয়েই তৃণমূল নেতাদের যাবতীয় আক্রমণ সামলেছেন, সেই মানুষটা সহজে তো মানে একদম মুখ বুজে চুপচাপ বিদায় নেবেন, এটা তো হবে না।
কিন্তু দেখুন নির্বাচন হয়ে গেল, দেশ নতুন উপরাষ্ট্রপতি পেয়ে গেল, কিন্তু জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণেই যে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন, এই কথাটা এর বাইরে আর 1 ইঞ্চি এগোতে পারলো না। ইনফ্যাক্ট কি শরীর খারাপ হয়েছে সেটা পর্যন্ত জানতে পারলাম না। এবার দেখুন এগুলো জানতে না পারলে না পুরো পরিষ্কার করে সব খবর আবার হজমও হয় না, মহা মুশকিল। যেরকম ঘোড়ার বুক থেকে খবর না পেলে আমরা বিশ্বাসই করতাম না যে তৃণমূলের পার্টি অফিসের সামনে গাঁজার ঠেক বসতে পারে। বিশ্বাস করেছি কারণ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার কনফার্ম করেছেন। চুঁচুড়ার বিধায়কই বলেছেন যে হুগলির ব্যান্ডেল মোড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসের ঠিক পাশে গাঁজার ঠেক ছিল। অথচ কি করে হলো যে পার্টি অফিস এইরকম গাঁজার ঠেক দেখেও, দিনরাত নাকের ডগায় ধোঁয়া উঠছে দেখেও চুপ করে থাকে, সেই অফিসের যৌক্তিকতা কি? তিনি সেই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। এবার তালা একবার যখন ঝুলিয়ে দিয়েছেন তখন তো বিষয়টাকে আর গাঁজাখুরি গল্প বলে এড়িয়ে যেতে পারছি না। জিটি রোডের ধারে এই হলো ব্যান্ডেল পরিবহন শ্রমিক সংগঠনের অফিস। সোজা কথায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দপ্তর। দরজায় ঘাসফুল, দরজার উপরে পরব, আর পাশের দেওয়ালে একটা ছোট্ট ফলক যেখানে লেখা উদ্বোধক শ্রী অসিত মজুমদার, বিধায়ক চুঁচুড়া। 2012 সালে তিনি নিজে হাতে যে পার্টি অফিসের ফিতে কেটেছিলেন, সেই পার্টি অফিসের পাশ দিয়েই ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক। আচমকা নেমে পড়েন গাড়ি থেকে। তারপর সামনে রেখে গাঁজা খাওয়া, ভোলে বাবাই রেখেছে, ভোলে বাবা রেখে গাঁজা খাচ্ছে। পার্টি অফিসের পাশে ছোট্ট একটা মন্দির, সেই মন্দিরের সামনেই নাকি রোজ সন্ধে বসে গাঁজার ঠেক। এলাকার মানুষজন নাকি বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ করেছিলেন। বিধায়ক নিজেও তার প্রমাণ পেলেন। তিনি এগোতেই গাঁজার কলকে ফেলে নেশাড়ুরা ধান। কিন্তু অসিত মজুমদার তো ততক্ষণে সার সত্য বুঝে গেছেন। আমি পার্টি অফিস ছেলে এনে ভেঙে দেবো, পার্টি অফিস বন্ধ করে দাও, তোমার জন্য আমি ভোট পাবো না, তোমার অকর্মের জন্য লোকে বলবে তৃণমূল এই করে, আমি করতে যাবো না। ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধানকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বিধায়ক শোনালেন গাঁজারুদের জন্য তিনি ভোট পাবেন না, তা হতে দেবেন না। অতএব পার্টি অফিসে ঝুলল তালা, আর বিধায়ক উঠলেন গাড়িতে। যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস? ধান্দাবাজ তৃণমূল হতে পারে না। বিধায়ক যখন তৃণমূল থেকে সমাজ বিরোধীদের আড়াল করতে ব্যস্ত, তখন বিরোধীরা মজা দেখছেন। তো 7টা মদ গাঁজা তৃণমূলের পার্টি অফিসে হবে না, এটা কখনো হয় নাকি? তৃণমূলকে এভাবে খোঁটা যে বিরোধীরা দিতে পারেন তার আন্দাজ প্রবীণ বিধায়ক কি পেয়েছিলেন? তিনি যে পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন, সেই পার্টি অফিসকে কেন্দ্র করে গাঁজার আসর বসলে যে আসলে তাঁরই বদনাম, সঙ্গে তৃণমূলের বিপদ, সেটা বুঝেই কি অসিত মজুমদার বারবার করে বুঝিয়েছেন তৃণমূল কি এবং কেন। কে আমাদের লোক উপপ্রধান, গাঁজা বিক্রি করে আমাদের লোক, কেন বাজে প্রশ্ন করছেন? গাঁজা বিক্রি করার লোক কখনো তৃণমূলের হতে পারে না, এরা সমাজ বিরোধী, এরা সমাজের কলঙ্ক। প্রশ্ন একটাই, অসিত মজুমদার তার দলের বিজ্ঞাপন করলেন না নিজের বিজ্ঞাপন করলেন? তিনি একটা অসাধারণ স্টান্স নিয়েছেন। দেখুন, নিজের দলের বদনাম হচ্ছে দেখেছেন, ওই রকম জায়গায় দেখবেন যেখানে রোগ হয়, গ্যাংরিং হয়ে যায়, সেই জায়গাটা কেটে ফেলতে হয়, উনি কেটে ফেলেছেন। সোজা কথা, যারা করেছে তাদের দল থেকে আলাদা করে দিয়েছেন, ওটা সমাজবিরোধী দলের নেতারা। কিন্তু ওটা যে এতদিন ধরে একটা পার্টি অফিসে, তাদেরই পার্টি অফিসে চলছিল, সেটা তো তিনি নিজেই প্রকাশ করে ফেললেন। এবার এটা দেখে কেউ যদি বৃহত্তর পার্টি সম্পর্কে সন্দিহান হয়ে যায়, তাহলে তার ভোট সেটা নিশ্চিত হতে পারে পার্টির ভোট। এইটা খুব কনফ্লিক্টের জায়গা হয়ে গেল, জানেন তো। যে কাউকে জিজ্ঞেস করুন, দেখবেন সকলেই মোটামুটি ড্রাগনের মতো দীর্ঘশ্বাস ফেলে বলছে ডান বাম, আরও ডান আরও বাম, যেদিকে তাকাও না কেন। সব রাজনৈতিক দল একরকম, সব দলেই এরকম কম বেশি অসৎ আর ধান্দাবাজ লোকজন আছে। এই জন্যই দেশটার এই অবস্থা। এরকম যারা বলে তাদের প্লিজ একবার ওই অসিত মজুমদারের কথাটা শুনিয়ে দেবেন। তৃণমূল বিধায়ক বলেছেন তৃণমূল কংগ্রেস ধান্দাবাজদের দল নয়।
আচ্ছা, এর থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হয়? তৃণমূলের পার্টি অফিস, তার পাশে গাজার আসর। এবার সেটা তো তৃণমূলের বিধায়ক নিজে দেখে নিজে তালা লাগিয়েছেন, এমনকি স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ধমকেছেন, বলেছেন এই সমস্ত অপকর্মের জন্য ভোট পাবেন না। এই হয়তো তখন তার রামকৃষ্ণের কথা মনে পড়ে গেছিল আর কি। ওই ঠাকুর বলেছিলেন না, সংসারে থাকো কিন্তু পাকাল মাছের মতো থেকো, পাক যেন গায়ে লাগতে না পারে। অসিত মজুমদার বুঝেছেন তাকে সংসারে থাকতে হবে, তৃণমূল করতে হবে, কিন্তু গায়ে পাক লাগানো চলবে না। তাই বলে দিয়েছেন গাঁজার ঠেকের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই থাকতে পারে না, যারা সমস্ত করে তারা সমাজ বিরোধী। আচ্ছা, তাই যদি হবে তাহলে তিনি কেন ওই তৃণমূলের সংগঠনের অফিসে তালা ঝোলালেন? কেন পঞ্চায়েতের উপপ্রধানকে বললেন গাঁজার ঠেক বসলে তৃণমূল ভোট পাবে না? একটু বেশি বিচলিত কি? তাও যদি হয় তাহলে এটা আপনাদের ধরতে হবে যে সময়টা সবাই কোথাও না কোথাও সিঁদুরে মেঘ বিভিন্ন জায়গায় দেখে ফেলেছেন আর কি। হয়তো প্রতিবেশী রাষ্ট্রের কথাটাও মনে টনে পড়ে যেতে পারে। অথচ সাধারণ মানুষ মোটামুটি জানেন, যারা রাজনীতি করেন টরেন তাদের এরকম অনেক কিছু করতে টরতে হয়। এই যে 2022 সাল আমরা কি দেখলাম, চুরি ব্যাপারটা মোটামুটি একটা বোনাফাইড জিনিস হয়ে গেল, আইন সিদ্ধ জিনিসের মতো আর কি। চুরির টাকা গুনতে বাঙালি রাত জাগলো। একই সঙ্গে পাবলিক এতদিন ধরে যে কথাটা জেনে বসেছিল যে চাকরি বাকরি অনেক সময় দালাল টালাল ধরতে হয় আর কি, কিন্তু 22-এ জানা গেল চাকরি দালাল ধরেই হয়, সব সময় পড়াশুনো করার দরকারই পড়ে না। বলা যেতে পারে পলিটিক্সের সাথে সততার দূর দূরান্তেও যে কোনো যোগ থাকতে পারে, এই বিষয়টাই এস্টাবলিশড হয়ে গেল ওই 22 সালে। তারপরেও কি কিছু হয়েছে? অত বড় দুর্নীতির পাঁকি যেখানে শাসক দল বা সব মিলিয়ে রাজনীতির গায়ে লাগেনি, তখন এই সামান্য গাঁজার গন্ধে ব্যান্ডেলের বাসিন্দারা ভোট দেবে না? এটা চুঁচুড়ার বিধায়ক কী করে ভেবে নিলেন বলুন তো? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বিধায়ক ভারী অন্যায় করেছে। আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমার মনে হয় এ নিয়ে পুলিশের তদন্ত করা উচিত। তদন্ত করা উচিত এই গাঁজা বিক্রি করা নিয়ে না, এটা নিয়ে তদন্ত করা উচিত যে হঠাৎ বিধায়কের মতিভ্রম হলো কি করে, যে তৃণমূল অফিসের যা স্বাভাবিক গতি ছন্দ তার উল্টো পথে হেঁটে তিনি গাঁজা বিক্রির জন্য পার্টি অফিস বন্ধ করে দিচ্ছেন। এখন ওখানে হুগলিতে একটা মজা আছে, মজা হচ্ছে এখন কে ওপরে উঠে আসবেন, দিদি নাম্বার 1 না দাদা নাম্বার 1? তো এখন দিদি নাম্বার 1 কি দাদা নাম্বার 1-কে টপকে যাচ্ছেন। আচ্ছা, গ্রামের হিসেব, গাঁজা তো গ্রামের হিসেব হবে বোধহয়, এটা তো বাড়ি বিক্রির ইঞ্চির হিসেব না, তাহলে গ্রামের হিসেবে কি টাকা পৌঁছচ্ছে না বিধায়কের কাছে? বিধায়ক জানতেন না? যাই হোক, রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে, আপনারা বুঝতে পারছেন। মানে পরিস্থিতি বুঝে দুধ খেয়ে জলটুকুনি আলাদা করে দেওয়ার নামই তো রাজনীতি। কিন্তু যেখানে দুধের থেকে জলের পরিমাণটা বেশি, সেখানে ওই যে সেই জায়েন্ট সিং, উত্তর 24 পরগনার গ্রেট জায়েন্ট আড়িয়াদহের জয়ন্ত সিং বছর 2 হলো জেলে আছে, কিন্তু রাজনীতি জয়ন্তকে তো এড়াতে পারছে না। জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে মামলায় যিনি প্রধান সাক্ষী সেই বিমল পাজা গ্রেফতার হয়েছেন, পুলিশ গ্রেফতার করেছে। আর তারপরেই বিরোধীরা বলতে শুরু করেছে যে ভোটের আগে জয়ন্তকে বার্তা দিতেই নাকি তার বিরুদ্ধে যিনি সাক্ষী তাকে গ্রেফতার করিয়ে দেওয়া হয়েছে। পুলিশের কাঁধে বন্দুক রেখে তৃণমূল জয়ন্তের বিরুদ্ধে যিনি সাক্ষী তাকে টার্গেট করেছে বলে বিরোধীদের দাবি। কিন্তু এটা নিতান্তই দাবি, অভিযোগ। সত্যিটা কি? সত্যি নম্বর 1, হ্যাঁ, জয়ন্তের বিরুদ্ধে যিনি সাক্ষী, প্রধান সাক্ষী আড়িয়াদহের সেই বিমল পাজা গ্রেফতার হয়েছে। সত্যি নম্বর 2, বিমল পাজার বিরুদ্ধে পুলিশে কে অভিযোগ করেছিলেন? জয়ন্তের অন্যতম সাগরেদ সুশোভন সার্কেলের বাবা। সত্যি নম্বর 3, জয়ন্তের সাগরেদ ওই সুশোভনকে মারধর করার অভিযোগ উঠেছে বিমল পাজা আর তার পরিবারের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজে এরকম কিছু ছবিও নাকি পাওয়া গেছে। কিন্তু সত্যি নাম্বার 4 কি? এটাই আসল অভিযোগ। জয়ন্তর সাগরেদ ওই সুশোভন সরখেলরা নাকি মাঝে মধ্যেই বিমল পাজাকে হুমকি দিচ্ছিল। রাত হলেই নাকি বিমল পাজার বাড়ির সামনে ওই জয়ন্তের গ্যাং এসে হাজির হতো। ওই বিমল পাজার পরিবারের দাবি নিয়মিত হুমকির মুখে পড়েই নাকি তারা মরিয়া হয়ে উঠেছিলেন সেদিন। গতকাল সুশোভনরা হুমকি দিতে আসতেই নাকি তারা পাল্টা চড়াও হয়েছিলেন।
যদিও সুশোভনের পরিবার দাবি করেছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে, ঠিক যেরকম ওই বিনা কারণে জয়ন্তের দলবল বিভিন্ন লোককে তাদের ওই ক্লাবে তুলে নিয়ে গিয়ে আড়ং দোলায় দিত। দেখেছি তো আমরা সেই ছবিগুলো। এবার সত্যিটা কি এক্ষেত্রে সেটা পুলিশ বলতে পারবে, কিন্তু যদি ধরেও নি কাল সুশোভনরা কিছু করেনি, কিন্তু তার আগে বিমল পাজাকে কি একদিনও থ্রেটের মুখে পড়তে হয়নি? জয়ন্তরা তো আরিয়াদয়ের সমান্তরাল প্রশাসন চালাতো বলে অভিযোগ। ওই বললাম, পাড়ার ক্লাবে যাকে তাকে তুলে নিয়ে রড লাঠি দিয়ে মারধর থেকে শুরু করে রাত বিরেতে লোকজনকে বাড়ি ফিরতে হুমকি টুমকি দেওয়ার কাজটাও তো জয়ন্ত আর তার বাহিনী করত। জয়ন্ত জেলে, কিন্তু তার অনুগামীরা তো বাইরে। সেই অনুগামীরা যে জয়ন্তের খরম ওই সিংহাসনে চড়িয়ে রাজ্য শাসন করছে না, তার গ্যারান্টি দিচ্ছে কেউ? দেখুন, ভয় যারা দেখায় তারা যেরকম ভয় কায়েম রাখতে চায়, তেমনি যারা দিনের পর দিন ভয় পায় তারাও একটা সময় ঘুরে দাঁড়াতে চায়। দেওয়ালে পিঠ থেকে গেলে অতি শান্ত মানুষ একসময় মরিয়া হয়ে ওঠে, এটাই স্বাভাবিক। বিমল পাজাও যে বাউন্স ব্যাক করতে চাননি, দেওয়ালে ঠেকে যাওয়া পিঠটাকে এক ঝটকায় তুলে এনে রুখে দাঁড়াতে চাননি, তার কি গ্যারান্টি দেওয়া যাবে? আরও একটা কথা, সবাই পুলিশকে হয়তো এই অবধি শুনে যথারীতি কাঠগড়ায় দাঁড় করাবেন, তো পুলিশও কি এই বিমল পাজাকে বাঁচাতে চাইছিল? এটা কিন্তু উল্টো দিক, একটু ভেবে দেখুন। হয়তো বাইরে থাকলে কিছু করার উপায় ছিল না, এই জয়ন্তের দলবল এসে তাদের যা করার করে যেত। তাকে ঠিক সময় হয়তো দেখা যেত যে ওই অন্তত নিরাপদেই থাকলেন না ওই আদালতে গিয়ে সাক্ষী দেওয়ার জন্য। সেই জন্যই কি তারা তাকে তুলে এনে নিজেদের নিরাপদ আশ্রয় নিয়ে নিল, যাতে ওই জয়ন্তের গ্যাং কিচ্ছু করতে না পারে? আমরা কিন্তু ওই আশায় বাঁচে চাষার দলের লোক, আমরা ভালোটাই দেখতে চাই, খারাপটা নয়। অ্যাটলিস্ট প্রশাসনের ওপর কিছুটা ভরসা তো তাহলে থাকবে। আরে কম দে, কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।